আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ গোয়ায় ভারত শক্তি সপ্তাহ 2024-এর উদ্বোধন করবেন। আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতা দখল করবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার কোনো মতেই সন্ত্রাসবাদী তৎপরতা বরদাস্ত করবে না। নতুন দিল্লির জাতীয় বালভবনে আজ দুদিনব্যাপী উল্লাস মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ভারত আজ অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ভারত শক্তি সপ্তাহ 2024-এর উদ্বোধন করবেন। বিভিন্ন দেশের 17 জন মন্ত্রী, 35,000-এরও বেশি অংশীদার এবং 900-রও বেশি প্রদর্শক এখানে অংশ নেবেন। গোয়ায় 1,330 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন তিনি। পানাজি এবং রেইস ম্যাগোসের মধ্যে সংযোগকারী যাত্রীবাহী রোপওয়ে এবং অন্যান্য পর্যটন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। প্রধানমন্ত্রী রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের 1,930 জন নতুন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আসন্ন সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আবার ক্ষমতা দখল করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর আলোচনায় শ্রী মোদী গতকাল বলেন, লোকসভা নির্বাচনে এনডিএ 400-রও বেশি আসন পাবে। এর মধ্যে বিজেপি একাই জিতবে 370টিতে। मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार करका ही के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। अगले 1000 वर्षों के लिए एक मजबूत नींव रखने का कार्यकाल। आदरणीय अध्यक्ष जी, मैं भारतवासियों के लिए, उनके भविष्य के लिए बहुत ही विश्वास से भरा हुआ हूं। मेरा देश के 140 करोड़ नागरिकों के सामर्थ्य पर अपार भरोसा है, मेरा बहुत विश्वास है। তার সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করবে বলে শ্রী মোদী দ্ব্যর্থহীন ভাষায় জানান। এনডিএ সরকারের এই মেয়াদকালেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে প্রধানমন্ত্রী আস্থা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, মহিলা, যুব, কৃষক ও দরিদ্রদের ক্ষমতায়ন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। ভারতের অর্থনৈতিক বিকাশের গতির প্রশংসা করছে গোটা বিশ্ব। গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে দেশের অর্জিত কৃতিত্বের উপেক্ষার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেন শ্রী মোদী। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব লোকসভায় ধ্বনি ভোটে গৃহীত হয়। এরপরই অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে গতকাল রাজ্যসভাতেও আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় দেশে অর্থনৈতিক বৈষম্য রয়েছে বলে অভিযোগ করেন। ডিএমকের তিরুচি শিবা কৃষি বাজেট কেন কমছে সেই প্রশ্ন তোলেন। আম আদমি পার্টির সন্দীপ পাঠক বলেন, দেশের উন্নতি তখনই সম্ভব যখন সাধারণ নাগরিকরা সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবা এবং গুণমান সম্পন্ন শিক্ষার সুবিধা পাবেন। বিজেডির প্রশান্ত নন্দা বলেন, কোভিড অতিমারির প্রভাব থেকে সকলেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রপতি এই সময়ের পরের অগ্রগতির কথা তুলে ধরেছেন। পরিকাঠামোর উন্নয়ন হলেও এখনো কিছু ফাঁকফোকর রয়ে গেছে বলে তাঁর দাবি। অন্যদিকে কংগ্রেসের দিগ্বিজয় সিং অভিযোগ করেন, ইউপিএর আমলে যে সমস্ত প্রকল্প চালু হয়েছিল মোদী সরকার সেগুলির নাম বদল করে নিজেদের কৃতিত্ব জাহির করতে চাইছে। এরপর আলোচনা অমীমাংসিত থাকায় রাজ্যসভার চেয়ারম্যান দিনের মতো অধিবেশন মুলতবি করে দেন। রাজ্যগুলিকে করের টাকা হস্তান্তরের বিষয়টি অর্থ কমিশনের সুপারিশ মেনেই করা হয়। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। তিনি বলেন, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে কিছু রাজ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার চালাচ্ছে। অর্থ কমিশনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কথা বলার কোনো অধিকার নেই। কর্ণাটক এবং অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় সরকার কর বাবদ প্রাপ্য অর্থের পরিমাণ হ্রাস করেছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আনা অভিযোগের ভিত্তিতে শ্রীমতী সীতারামন লোকসভায় বলেন, The GST, particularly the SGST, the state GST, goes 100% to the states. No one can do anything with it. It has automatic provision that 100% collected by the states will be with them.
অর্থ পরিষেবা দপ্তরের সচিব ডক্টর বিবেক যোশী নতুন দিল্লিতে ব্যাংকিং ও বীমা সংক্রান্ত ক্ষেত্রে আমদানি ও রপ্তানিকারকদের সামনে উদ্ভূত ইস্যুগুলির মোকাবিলায় একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রক, বাণিজ্য দপ্তর এবং অর্থ মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, বীমা ক্ষেত্রে নানা পরিষেবা প্রদানে বিলম্বের বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য গ্রাহকদের সঙ্গে ব্যাংকগুলিকে নিবিড় যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার কোনো মতেই সন্ত্রাসবাদী তৎপরতা বরদাস্ত করবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি গত সন্ধ্যায় দিল্লিতে 2023-এর ওআরএফ ফরেন পলিসি সার্ভে বা বৈদেশিক নীতি সংক্রান্ত সমীক্ষার সূচনা করে বলেন, এনডিএ সরকার গত 10 বছরে অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই এক দশকে নিরাপত্তা ক্ষেত্রে দেশে যে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তা আর হয়নি। इंटरनल सिक्योरिटी के क्षेत्र में भारत ने अपनी कॉन्क्रीट पॉलिसीज के आधार पर आमूलचूल परिवर्तन किया है और मैं निश्चित रूप से ये कह सकता हूं कि आजादी के 75 साल के अंदर इतना बदलाव देश की इंटरनल सिक्योरिटी के लिए किया गया होगा और पॉलिसी चेंजेस के आधार पर इंटरनल सिक्योरिटी को सुनिश्चित करने का भी ये 10 साल में शायद आजादी के बाद पहला सफल प्रयास हुआ है। खबर শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির জাতীয় বালভবনে দুদিনের উল্লাস মেলার উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের অধীনে জাতীয় ও রাজ্য স্তরের বিভিন্ন ক্রিয়াকলাপ প্রদর্শনের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 700 জন প্রতিনিধি ছাড়াও শিক্ষা মন্ত্রক এবং বিভিন্ন সংস্থার 100 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেবেন। 2030 সালের মধ্যে 100% মানুষকে স্বাক্ষর করে তুলতে নবভারত সাক্ষরতা কার্যক্রম বা নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে সরকার। জন জন স্বাক্ষর ভাবনাকে সামনে রেখে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি বা উল্লাস। মহারাষ্ট্র সরকার মুখ্যমন্ত্রীর বয়শ্রী যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে 15 লক্ষ প্রবীণ নাগরিক যারা শারীরিক অথবা মানসিক কোনো না কোনো রোগের শিকার তারা উপকৃত হবেন। 65 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক চতুর্থ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, সাম্প্রতিক ভূরাজনৈতিক ঘটনাবলী, নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা, অর্থনীতি এবং বিশ্বায়নের রাজনীতি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। সিরিয়ার দেইল আর জোর এলাকা থেকে আগত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় তাদের 6 জন যোদ্ধার মৃত্যু হয়েছে বলে আমেরিকা সমর্থিত কুর্দি বাহিনী জানিয়েছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেসের এসটিএফ মুখপাত্র ফারহাদ শামি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, আলমোর তৈলকূপ অঞ্চলে মার্কিন ঘাঁটিতে এসটিএফ এর একটি কমান্ডো একাডেমিতে ড্রোনটি আঘাত হানে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ব্রিটেনের রাজা চার্লসের ক্যান্সার ধরা পড়েছে বলে বাকিংহাম প্যালেস জানিয়েছে। যদিও ক্যান্সারের ধরন সম্পর্কে কোনো তথ্য দেননি তারা। গতকাল থেকে নিয়মিত চিকিৎসা শুরু করেছেন চার্লস। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট নাইব বুকেলে। হিংসায় জর্জরিত এই দেশে শান্তি ফিরিয়ে আনতে বুকেলের প্রচেষ্টাকে এইভাবেই মানুষ সমর্থন করেছেন বলে তার দাবি। হাজার হাজার সমর্থক এদিন নীল পোশাক পরে এবং পতাকা উড়িয়ে বুকেলের জয় উদযাপন করেন। ভারত আজ অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বেনোনির সাহারা পার্ক উইলোমুর ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:30টায়। টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে। ব্যাটে মুশির খান, অধিনায়ক উদয় সাহারান ছন্দে রয়েছেন। এই দুজন ব্যাটার টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বোলিংয়ে বামহাতি স্পিনার শমী কুমার পান্ডে ভালো ফর্মে রয়েছেন। মহিলাদের এফআইএইচ হকি প্রো লিগে ভারতীয় মহিলা দল আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গত রবিবার তারা নেদারল্যান্ডসের কাছে 1-3 গোলে পরাজিত হয়। এই নিয়ে টানা দ্বিতীয়বার পরাজয়ের সম্মুখীন হল ভারতীয় দল। এর আগে 2022-এর এপ্রিলে ভারত নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী আজ গোয়ায় ভারত শক্তি সপ্তাহ 2024-এর উদ্বোধন করবেন। আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতা দখল করবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর শেষ হলো।